তাহলে আমরা এই ধরনের অপারেশন শিখেছি যে এ প্লাস বি এটা শিখিনি, এটা শিখবো আজকে। এত ধরনের ভেক্টর, ধরে নাও আমার কাছে একটা ভেক্টর আছে এ, একটা ভেক্টর আছে বি। কি কি অপারেশনের মধ্যে হতে পারে? একটা অ্যাডিশন, যোগ, দ্যাট ইজ ইকাল টু সি। 2 নাম্বার একটা বিয়োগ হতে পারে, এ মাইনাস বি, দ্যাট ইজ ইকাল টু সে, এটাও ধরলাম কিছু একটা, ধরলাম সি, ধরলাম প্রতিটা। আবার ধরলাম আর একটা অপারেশন হতে পারে, এবার হচ্ছে প্রোডাক্টের অপারেশন, গুণের অপারেশন হতে পারে। সেটা হচ্ছে ধরে নে 3 নাম্বার এ গুণ আবার 2 রকমের হয়, একটা হচ্ছে এ ক্রস বি, দ্যাট ইজ ইকাল টু সে কিছু একটা, ধরলাম পি, এটাকে বলে ক্রস প্রোডাক্ট। আর 4 নাম্বার হচ্ছে তোর এ ডট বি, দ্যাট ইজ ইকাল টু কিছু একটা, ধরে নে আর, এটাকে বলে ডট প্রোডাক্ট। এটা সি না, এটা অন্য কিছু ধরি, ডি ধরলাম। তো দেখ 4 ধরনের ভেক্টরের অপারেশন হতে পারে। কি কি? একটা এ প্লাস বি দ্যাট ইজ ইকাল টু সি, একটা এ মাইনাস বি দ্যাট ইজ ইকাল টু ভেক্টর ডি, একটা এ ক্রস বি দ্যাট ইজ ইকাল টু ভেক্টর পি, আর একটা এ ডট পি দ্যাট ইজ ইকাল টু শুধু আর। তার মানে দেখ আমাদের 1 2 3 এই তিনটার অপারেশনের রেজাল্ট কিন্তু ভেক্টর, তাই না? তিনটা অপারেশনের রেজাল্ট দেখ সব ভেক্টর লিখেছি। এ প্লাস বি তার রেজাল্ট ভেক্টর সি, এ মাইনাস বি তার রেজাল্ট ভেক্টর ডি, এ ক্রস বি তার রেজাল্ট ভেক্টর পি, কিন্তু এ ডট বি তার রেজাল্ট স্কেলার, শুধু একটা নাম্বার লিখেছি, আর কোনো অ্যারোমার্কস দিইনি, মানে ভেক্টর লিখিনি। তার মধ্যে আমরা একটা একটা করে অপারেশন শিখবো। সবার প্রথমে হচ্ছে এ প্লাস বি। এই অপারেশনগুলো শেখাই মানে ভেক্টর শেখা। আমাদের ভেক্টরের মধ্যে মেনলি এই অপারেশনগুলোই শিখতে হবে, বুঝলি? প্রথমে যোগ শিখতে হবে, তারপরে বিয়োগ শিখতে হবে, তারপরে গুণ শিখতে হবে। গুণ 2 রকমের হয়, গুণ মানে প্রোডাক্ট, সেটা ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, ঠিক আছে? এইভাবে আমরা একটা পর একটা শিখবো। এটা শিখতে পারা মানেই ভেক্টর শেখা। ভেক্টরের মধ্যে মেনলি এই 4টা জিনিসই আছে আমাদের। তো সবার প্রথমে হচ্ছে আমি ভেক্টর যোগ বলি। ভেক্টর যোগ 1 নাম্বার যেটা আছে এ প্লাস বি, ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইজ ইকাল টু ভেক্টর সি। এবার এই যে আমাদের এ প্লাস বি ভেক্টর সি করলাম, এই যোগ করছি, যোগটা কিন্তু এত সহজ না। যেমন 2 কেজি চাল, তার সঙ্গে 3 কেজি চাল যোগ করলে 5 কেজি চাল হয়, এটা যেমন কত সহজ। বা 15 মিটার তুই প্রথমে গেলি, তারপরে আরও 20 মিটার গেলি, টোটাল তুই 35 মিটার গেলি, এটাও যেমন কত সহজ, ঠিক আছে? কিন্তু যেমন তোর কাছে প্রথমে 5টা আম ছিল, পরে আর একদিন এসে 12টা আম দিল, টোটাল তোর কাছে 17টা আম হয়ে গেল। এগুলো যেমন সহজ, এগুলো স্কেলার যোগ। ভেক্টর যোগ কিন্তু এত সহজ না। ভেক্টর যোগ শিখতে গেলে পরে আমাদের কিছু নিয়ম আছে। ভেক্টর যোগের জন্য ফর্মুলা আছে। প্রথম ফর্মুলার নাম হচ্ছে ত্রিভুজের সূত্র। অর্থাৎ ভেক্টর যোগ করার জন্য ল অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের সূত্র বলা হয়। অর্থাৎ ভেক্টরটাকে আমরা ত্রিভুজের সূত্রের সাহায্যে যোগ করব। দুটা ভেক্টরকে ত্রিভুজের সূত্রের সাহায্যে যোগ করব। ত্রিভুজের সূত্র কি বলছে? এটা বলছে যে একটা ভেক্টর, দুটো ভেক্টর তুমি যোগ করো। ধরো তোমাকে দুটো ভেক্টর দেওয়া আছে, তার আগে তুই কতগুলো জিনিস বুঝে নে। ধর আমি একটা এখানে সামুদ্রিক আছি, এটা বুঝে নে। ত্রিভুজের সূত্র পড়ার আগে তুই এই জিনিসটাকে বুঝ। নাম দিলাম ধর এ বি সি ডি। এবার এটার নাম ধরে নে এ, এই ভেক্টরটা ধরে নে বি। এবার আমি এখানে ডিসি আর বিসি এটা লিখলাম না। তুই বলতে পারবি বিসির বদলে তুই বিসি বা ভেক্টরটা না কার সমান হবে? বিসি ভেক্টরটা হবে বি ভেক্টরের সমান, আর ডিসি ভেক্টরটা হবে এ ভেক্টরের সমান। কারণ কি? কারণ কেন বিসিটা বি ভেক্টরের সমান হলো? দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত আমি ভিডিওতে বলেছিলাম যে যদি তাদের মান সমান হয়, যেহেতু এবিসিটি একটা সামুদ্রিক, তার মানে এডি ইজ ইকাল টু বিসি অ্যান্ড এডি সমান্তরাল বিসি অ্যান্ড এ, প্রথম বি ভেক্টরটার ডাইরেকশন হচ্ছে এ টু ই, বি ভেক্টরের ডাইরেকশন হচ্ছে এ টু ডি,
বিসি ভেক্টর ডাইরেকশনে বি টু সি, তাহলে এই দুটো ভেক্টরে দেখা যাচ্ছে তাদের দৈর্ঘ্য সমান, অর্থাৎ তাদের মান সমান, সমান্তরাল হওয়াতে তাদের দিক সমান, অ্যারো মার্কস বলছে তাদের দিক সমান। দুটি ভেক্টরে যদি মান এবং দিক সমান হয় তাহলে অবশ্যই এই ভেক্টরটা সমান। যেহেতু এই ভেক্টরটাকে বি বললাম, তাহলে এটাকেও বি বলতে পারি। এবার এ বি আর ডিসি এরাও পরস্পর সমান এবং সমান্তরাল, সুতরাং এবি ভেক্টরের মান এবং ডিসি ভেক্টরের মান সমান, এবং এবি ভেক্টরটা এ থেকে বি এর দিকে, ডিসি ভেক্টরটা ডি থেকে সি এর দিকে। সুতরাং দুটি ভেক্টরের যদি মান সমান, দিক সমান, সুতরাং আমরা বলতে পারি যে এবি ভেক্টর যদি এ হয় তাহলে ডিসি ভেক্টরটাও এ হলো। বুঝেছিস কি বললাম? এই রেসপেক্টে তুমি এটা চিন্তা করতে পারো, তার মানে দেখো এটা এরকম ভাবতে পারো যে তুমি এবি ভেক্টরটা, এই বি ভেক্টরটা, এইটাকে তুমি এখান থেকে সরিয়ে তুমি কিন্তু ওখানে নিয়ে যেতে পারো। দেখো ভেক্টর শিফট হয়ে গেল, হলো? কারণ এই যে বললাম যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা সমান্তরাল, সুতরাং এই ভেক্টরটা এখন আর এখানে নেই, এই ভেক্টরটা এখন এখানে আছে। এই ভেক্টরটা এখন আর এখানে নেই, এই ভেক্টরটা এখন এখানে আছে। নন্দিতা দাস বকা খাবে এখন আমার কাছে, ঠিক আছে? তো এরকম আমাদের কিছু জিনিস আছে। এবার ধরো আমি আরও কিছু আঁকছি, আমি আরও কিছু তোমাদের আগে কিছু বেসিক জিনিস আরও আছে যেগুলো বলা হয়নি, এখন বলে দিচ্ছি। যেমন ধরো আমি বললাম যে ধরো আমি তোমাকে কতগুলো ভেক্টর দেখাচ্ছি, এই একটা ভেক্টর, এর নাম দিলাম পি ভেক্টর। এই আর একটা ভেক্টর, এর নাম দিলাম কিউ ভেক্টর। এই একটা ভেক্টর, এর নাম দিলাম আর ভেক্টর। এই একটা ভেক্টর, এর নাম দিলাম এস ভেক্টর। বলো তো ভেক্টরগুলোর মধ্যে একটা মিল আছে, সেটা কি? দিক একই। তখন আমি বললাম কি, সবচেয়ে প্রথমে কি করলাম, দেখ চিন্তা কর ব্যাপারটিকে। আমি করলাম কি, ওই এদিকে এখানটা আমি একটা ভেক্টর রাখলাম। বলতো এর মান কার সমান? এস এর সমান, যেটাকে এস বলতে পারিস। কেন এস বলবো? কারণ এর দৈর্ঘ্য সমান, এর দিক একই, সমান্তরাল, তাই না? তাই জন্য এটাকে আমি এস বলতে। আমরা কি বললাম যে এসটার এখন আর এখানে নাই, এসটাকে আমি এখান থেকে উঠিয়ে এখানে নিয়ে চলে আসছি। করা যায়? ঠিক আছে। দেন আমি কি করলাম দেখ, দেন আমি এখান থেকে এই দেখ, এটা কার সমান বলে মনে হচ্ছে তোর? কিউ। তুই বলতে কেন সমান? কারণ এল লেন্থ সমান, আর এর যা দিক, এর একই দিক, সমান্তরাল। সুতরাং এই কিউটা এখন এখানে চলে আসতো। তার মানে বলতে পারিস যে এই কিউটা এখন এখানে নাই, এই কিউটা এখন ওখানে চলে আসছে। হতে পারে শিফটিং হতে পারে, এভাবে কিন্তু আমরা ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা যাবে। পিটাকে আমরা দেখ কেমন করলাম, এটা কার সমান? কারণ এল লেন্থ সমান, আর এর দিক একই দিক, তাই এটাকে আমরা পি বলতে পারি। ঠিক আছে। লাস্টে কি আছে? আরটাকে তুমি এখানেও লাগাতে পারো। দেখো কি হলো, কতগুলো একই তলের সমান্তরাল ভেক্টর ছিল কি ছিল না প্রথমে? সেগুলো সব এখন কি হলো, একটা রেখায় চলে আসলো। তাই জন্য আমরা বুঝলাম যে সমান্তরাল কতগুলো ভেক্টর কিন্তু একরেখীয় ভেক্টর। একরেখীয় ভেক্টর মানে যে ভেক্টরগুলো একই রেখার মধ্যে আছে। তার মানে এই নয় যে তাকে এক রেখায় রাখতে হবে। এভাবে যদি সমান্তরালও থাকে, এভাবে যদি সমান্তরাল আঁকাও থাকে, সেটাকেও কিন্তু আমরা একরেখীয় বলতে পারবো, কারণ সবগুলোকে কিন্তু আমরা একটা রেখায় টেনে নিয়ে আসতে পারবো। কি পারবো না? পারলাম তো। সুতরাং এগুলোকে আমরা একরেখীয় বলবো। এটাও একরেখীয় ভেক্টর।
এই সমান্তরাল ভেক্টরগুলো সেগুলো একরৈখিক ভেক্টর, বিকজ সেগুলোকে আলটিমেটলি মডিফাই করে একটা রেখাতে আমরা প্লেস করে দিতে পারি। ঋতু আরে নন্দিতা, আমি আঁকছি আবার ছবি। আমার কাছে একাধিক এরকম ভেক্টর আছে। একটা ভেক্টর ধর, এই একটা ভেক্টর ধর, এই একটা ভেক্টর ধর, এই একটা ভেক্টর ধর, এই একটা ভেক্টর, একই বিন্দু থেকে একাধিক ভেক্টর আছে। এবার দেখ, এই ভেক্টরের নাম হচ্ছে ধর পি কিউ আর এস টি। এই ভেক্টরগুলো কি প্রকারে? এটা বল হতে পারে, ভরবেগ হতে পারে, নানা কিছু হতে পারে। হ্যাঁ, তো যাক, এবার দেখ এই ভেক্টরগুলোকে কি করতে পারি দেখা যাক। খুব সুন্দর, দেখ মজাদার জিনিস। এই পি ভেক্টরটাকে আমরা এখান থেকে শিফট করে এখানে নিয়ে চলে আসলাম। কি খালি মেনটেন করতে হবে? মান এবং দিকটাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? মেনটেন করলাম। দেন কিউ ভেক্টরটাকে ওখান থেকে তুলে নিয়ে আমি এখানে নিয়ে চলে আসলাম। খালি কি করতে হবে? মান এবং দিকটাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? এরকম করে নিয়ে আসতে, এটা হয়ে গেল পি, এটা হয়ে গেল কিউ। আর ভেক্টর করলাম কি, এখান থেকে তুলে নিয়ে এখানে চলে আসলাম। দেখ, খালি মান এবং দিকটাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? এরকম, ঠিক আছে না? এটা এরকম, এটা আর হয়ে গেল। এসটা ডাউনের দিকে, তো এসটা কি করলাম আমরা এদিক থেকে তুলে নিয়ে এরকম, ঠিক আছে? হয়ে গেল এসটা এরকম, দেখে এস হয়ে গেল। টিটা কি হবে? ওই খালি এখান থেকে শুরু করবো আর প্যারালাল করে এই দেখতে একটু লম্বা করি, এটা বদ্ধ হয়ে গেল। তার মানে এই টিটা যদি একটু বড় থাকতো, টি বড় হয় এরকম এরকম, তাহলে দেখ এই 1 2 3 4 5 দেখুন আমরা একটা বদ্ধ পঞ্চভুজ বানাতে পারি। বুঝলি? দেখছিস কিরকম হয়ে গেল? এই চিত্রটা এরকম হয়ে গেল। হলো কি হলো না? হ্যাঁ, ছিল এরকম, হয়ে গেল এরকম। তো আমরা কিন্তু এরকম মডিফাই করতে পারি। হ্যাঁ, খালি কি করতে হবে? দিকটাকে এবং মানটাকে খালি ঠিক রাখতে হবে। রেখে কিন্তু একটা ভেক্টরকে এক জায়গা থেকে আর জায়গা আমরা, হ্যাঁ, ওই এক রেখীয় কিভাবে এক রেখায় হবে আমি আঁকছি, তুই বল এক রেখায় হবে, দেখি তো হয় কিনা। এইটা পি ছিল, এবার এখান থেকে কিউটা তো এরকম হবে, এক রেখায় হইতে গেলে তো একই দিকে হইতো, সমান্তরাল হইতে হতো, বাট কিউটা তো এরকম আছে, সুতরাং এটা তো হবে না, না? তো এই জন্য এক রেখীয় হচ্ছে, তখন বুঝে গেলি সমান্তরাল না হলে এক রেখীয় হবে না, তাই না? আচ্ছা আচ্ছা, এবার দেখি আর একটা অ্যাপ্লিকেশন দিয়ে কি করতে পারে। ধর এটা যদি এ হয়, দেখি পারিস কিনা। আর এটা যদি বি হয়, তাহলে এ আর বি যোগ করলে কত হবে? তাহলে কি করলি? সবার প্রথমে তুই এখান থেকে এ টানলি, যোগ করতে বলছি, এই করলি, করার পর কি করবি? এখান থেকে বি, এখান থেকে বি টানবি। বি মানে কি? উল্টা দিকে এই কিছুটা বি নামা দিবি, মাইনাস করে দিবি, তার মানে আলটিমেটলি কি হচ্ছে? উল্টা দিকে বি, তার মানে তোকে তুই এখান থেকে প্রথমে কি হলো? এখান থেকে তুই প্রথমে এই পয়েন্টে গেলি, এবার বি থেকে এই বি থেকে তুই উল্টা দিকে, অন্য পারিনি, বি থেকে তুই এবার উল্টা দিকে এতটা চলে আসলি, তাহলে আলটিমেটলি কি হলো? তোর এতটুকু শুরু হয়ে গেল নাকি? বুঝছিস? ও, তুই বলছিস এটাকে যদি আমি এদিকে নিতাম এরকম? আচ্ছা, না তুই যেটা বললি এটা বিটা যদি এখানে বলি তাহলে কি হলো? তাহলে হলো না তো, একটা একটা এদিকে চলে গেল, একটা এদিকে চলে গেল, হলো না তো। তাহলে টানলাম, এদিকে না, না এরকম করা যাবে না তো। ও এরকম না, হলো না তো, আমাকে এইটাই করতে হবে। এটা এ গেল, দেন বি ব্যাক করে আসলো, তার মানে আমার আলটিমেটলি এইটুকু হলো আর কি। তার মানে এটা আসলে দুটা ভেক্টরের অপোজিট ডাইরেকশনে, তো এটা বিয়োগের মতো হয়ে গেল আর কি। হ্যাঁ,
তো এটার অ্যাপ্লিকেশন আমরা অঙ্ক করতে গিয়ে টের পাবো। এখন আমি এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, বাট এটা একটা কেস হতে পারে, বুঝে রাখ পরবর্তীকালে। এই যে এইটুকু হবে, এইটুকু এই যে হলুদ পোর্শনটি যেটুকু দেখা যাচ্ছে সেটুকু হবে। হ্যাঁ, ওকে। তো এইভাবে আমরা কি করতে পারছি, ভেক্টরকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং করতে পারছি, কারণ এগুলো আমাদের লাগবে ত্রিভুজ সূত্রে, সামুদ্রিক সূত্রে লাগবে। এবার যেটা আমি ঋতু এই নন্দিতা দেখ তুই ক্লাসে ছিলি না, আমি বলছিলাম এটুকু পড়ায় ফেলছিলাম। ভেক্টর আছে আমার দুটো, একটা ভেক্টরের নাম হচ্ছে এ আর একটা ভেক্টরের নাম হচ্ছে বি, একটা এ একটা বি। এবার এই দুটোর মধ্যে কি কি অপারেশন হতে পারে? অপারেশন হতে পারে অ্যাডিশন, যোগ, এ প্লাস বি, তার রেজাল্ট আমি বললাম সি। একেবারে এ মাইনাস বি, তার রেজাল্ট হচ্ছে ধরলাম ডি। এ ক্রস বি, তার রেজাল্টটা পি। আর এ ডট বি, তার রেজাল্টটা আর। দেখেছিস দেখেছিস তো? দেখি তুই কত ভালো দেখতে পারিস, দেখেছিস? তাহলে না, ওটাই তো বলছি। তাহলে এখানে আমরা কয়টা অপারেশন করলাম? চারটা। প্রথমটার নাম কি? যোগ। দ্বিতীয়টার নাম কি? বিয়োগ। 3 নম্বরটার নাম কি? প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। 4 নামটার ওটাও একটা প্রোডাক্ট, কারণ ডট প্রোডাক্ট। তার মধ্যে 1, 2, 3-এর রেজাল্ট হচ্ছে ভেক্টর, 4-এর রেজাল্ট হচ্ছে স্কেলার। একের মাথা ভেক্টর নেই, ঠিক আছে? তো আমরা এই 4টা জিনিস শেখাই হচ্ছে, আমি বলছিলাম এই 4টা জিনিস শেখাই হচ্ছে আমাদের ভেক্টর শেখা। তো আমরা এই 4টা জিনিসকে শিখব, ঠিক আছে? একটা একটা করে শিখব, টাইম লাগবে। প্রথমে আমরা যোগ শিখি, এ প্লাস বি, যার রেজাল্টের নাম হচ্ছে ভেক্টর সি। তাহলে এ প্লাস বি ভেক্টর সি, এটা হচ্ছে ভেক্টর যোগ, যে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইজ ইকুয়াল টু ভেক্টর সি। একে বলে ভেক্টর অ্যাডিশন বা ভেক্টরের যোগ, ভেক্টর যোগ। এটা স্কেলার যোগের মতো অত সহজ নয়। স্কেলার যোগ যেমন আমি বলেছিলাম 2 কেজি আর 3 কেজি আলু যোগ করলে 5 কেজি আলু হয়। 15 মিটার গেলাম, তারপর আরও 20 মিটার গেলাম, 35 মিটার গেলাম, 5টা আম ছিল, আরও তার সঙ্গে 12টা আম যোগ হলো, হয়ে গেল 17টা আম। এত সহজ নয়, এটা যোগ করতে গেলে কিছু নিয়মকানুন আমাদের আছে। এটা বোঝানোর জন্য আমি এখানে একটা সবার প্রথমে এখানে আমি একটা সামন্তরিক আঁকছিলাম। আমি বলছিলাম যে এটার নাম এ, আর এইটার নাম যদি বি হয়, ভালো মতো বোঝ, জয়েন করছি একটু দেরিতে, তাই জন্য আবার রিপিট করছি। এটার নাম এ এবং ওটার নাম যদি বি হয়, এ বি যদি এ আর এডি যদি বি হয়, এ বি এ অ্যান্ড এডি যদি বি হয়, তাহলে নন্দিতা আমাকে বল বিসি ইজ ইকাল টু বিসি ভেক্টর ইজ ইকাল টু কত হবে? পরিষ্কার দেখা যাচ্ছে, বল। বিসি ভেক্টরটা বি ভেক্টরের সমান হবে। কেন? কেন বিসি বাহুর দৈর্ঘ্য আর এডি বাহুর দৈর্ঘ্য সমান, বিসি এবং এডি সমান্তরাল একই দিকে, সুতরাং বিসি ভেক্টর এবং এডি ভেক্টর একই ভেক্টর হবে। কারণ আমি আগেই বললাম ভেক্টরকে এক জায়গার থেকে আরেক জায়গা বা দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত হলো ভেক্টর দুটির পরম মান সমান, মানে লেন্থ সমান, দিক সমান, তাহলে ভেক্টর দুটি সমান হয়। যেহেতু বিসি এবং এডি সমান এবং সমান্তরাল এবং একই দিকে, তাই জন্য বিসি ভেক্টরটা এইটা বিসি ভেক্টরটা এডি ভেক্টরের সমান। তাই জন্য বিসি ভেক্টর আর এডি ভেক্টর সমান। যেহেতু এডি ভেক্টরটা বি, তারপর বিসি ভেক্টরটাও আমাদের বি হবে। অসুবিধা? এবার আমি বলছি যদি এবিটা এ হয়, তাহলে ডিসিটা কত হবে? একই রকমভাবে যেহেতু এবি বাহু, এবি বাহু এবং ডিসি বাহু পরস্পর সমান্তরাল এবং একই দিকে এবং সমান, অর্থাৎ মান সমান, দিক সমান, এবি সমান্তরাল ডিসি, এবি ইজ ইকাল টু ডিসি। তার মানে বলতে পারি এবি ভেক্টর অ্যান্ড ডিসি ভেক্টর এই দুটো হলো পরস্পর সমান। এবি ভেক্টর এবং ডিসি ভেক্টর পরস্পর সমান হয়ে গেল। তার মানে এবি ভেক্টরটা যদি এ হয়, তাহলে ডিসি ভেক্টরের নামও এ হবে। বোঝা গেল কি বোঝা গেল না বল? নন্দিতা বুঝছিস? আছে দুটি ভেক্টর, তো দেখা যাক আমাদের কাছে দুটি ভেক্টর আমরা নিয়ে নিই। সো আমরা করতে যাচ্ছি কি, যে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইজ ইকাল টু ভেক্টর সি, এটা প্রথমে আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি। কিরকম? বলে তোমার কাছে যদি দুটি ত্রিভুজ থাকে,
তোমার কাছে যদি দুটি ত্রিভুজ থাকে, তোমার কাছে যদি দুটি ভেক্টর দেওয়া থাকে, ধরে নাও এটা হলো ভেক্টর এ, ঠিক থিটা অ্যাঙ্গেলে ঘুরে এটা যদি ভেক্টর বি হয়, কি হয়েছে, এখান থেকে থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেছে, তাহলে এটা নাম দাও পি কিউ আর। তুমি পি কিউ আরটাকে ওখানে আলাদা করে আঁকার চেষ্টা করো। দিস ইজ পি, দিস ইজ কিউ, দিস ইজ আর। ত্রিভুজ কমপ্লিট করতে গেলে এই বাহুটা জয়েন করতে হবে, হ্যাঁ কি না? এবার এটাতে আমি জয়েন করে দিই, অন্য একটা কালার দিয়ে জয়েন করি। জয়েন করলাম। এবার দেখো, প্রথমে আছে পি কিউ, এটা একটা ক্রম, এই দেখো একটা ক্রম হলো, ক্রম মানে অর্ডার। তাহলে পি টু কিউ, কিউ টু আর, দেন কি হবে তাহলে আর টু পি। ঠিক আছে, এটা একটা ক্রমটা তুমি চয়েস করবা। ফার্স্ট এটা তুমি পি কিউ যদি বলে দাও, এটা ক্রম শুরু, অর্ডার শুরু তোমার পি টু কিউ, তাহলে দেন হবে কিউ টু আর, দেন হবে আর টু পি। তুমি এরকমও বলতে পারতা, এটা স্যার আমি এখান থেকে শুরু করবো, তাহলে দিস প্লাস দিস দিস, এটা অর্ডার হয়ে গেল, বুঝতে পারলে? হ্যাঁ, এ বি সি। সো এখানে আমাদের কি আছে, আমরা এটা ভুলে যাই, আমার এটা লাগবে না। আমরা আমাদের যেভাবে ভেক্টর দেওয়া আছে সেটাকে চিন্তা করছি। ভেক্টর দেওয়া আছে পি কিউ আর কিউ আর, তাই জন্য আমরা পি কিউ কিউ আর এটাকে ক্রম ধরলাম, পি টু কিউ দেন কিউ টু আর। তাহলে ওই ক্রমটা হবে কি আর টু পি। কিন্তু আমার ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলছে যে ক্রমানুসারে গৃহীত দুটি বাহু, পি কিউ বাহু যদি একটি ভেক্টর, কিউ আর বাহু যদি আর একটা ভেক্টর হয়, তাহলে 3 নম্বর যে বাহুটা, তার ক্রমটাকে তুমি উল্টা করো। উল্টা করলে কি দাঁড়ায়, এটা দাঁড়ায়, বুঝতে পারলা? সেটাই হবে ওই দুটি ভেক্টরের লব্ধি। বুঝতে পারলে কি বললাম? লব্ধি মানে যোগ। কি বললাম? ক্রম হওয়া উচিত, দেখো এই চিত্রটার দিকে দেখো, ক্রম হওয়া উচিত পি কিউ যদি একটা বাহু হয়, দেন কিউ আর যদি আর একটা বাহুর ক্রম হয়, তাহলে 3 নম্বর বাহুটার ক্রম হবে আর টু পি। আমি বললাম যে যদি ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করা যায়, অর্থাৎ পিকি বাহুকে এ বাহু দ্বারা, পিকি বাহুকে পি টু কিউ এই ক্রমটার এবং এই বাহুটাকে এ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, কিউ আর বাহুটাকে যদি ভেক্টর বি দ্বারা প্রকাশ করলাম, তাহলে ক্রম হবে আর পি, কিন্তু বিপরীত ক্রম হবে পি আর। তাহলে পি আর হবে ওই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর। বুঝতে পারলে? অর্থাৎ ত্রিভুজের সূত্রানুযায়ী তো এ ভেক্টর, সরি এ না, পি কিউ বাহু এই ভেক্টরটা আর কিউ আর এটা যোগ করলে আমার হয় পি আর। এটা হলো ত্রিভুজের সূত্র। দেখো এই নাম থেকে বোঝা যাচ্ছি পি কিউ কিউ আর ইজিক্যাল টু পি আর। তবে বোঝা গেল এটা ত্রিভুজের পি কিউ প্রথম বাহুটার ক্রম, কিউ আর দ্বিতীয় বাহুটার ক্রম, ফলে পি আর হচ্ছে তৃতীয় বাহুটার বিপরীত ক্রম, তাই কি না? সেটাকে তুমি লিখবা, দেয়ারফর পি কিউটার নাম হচ্ছে এ, কিউ আরটার নাম হলো বি, পি আরটার নাম হলো সি। তাহলে বলো দেখি, তুমি বলো আমাকে নিজে চিন্তা করে, এই যে সমীকরণ সমীকরণ 1 আর সমীকরণ 2 এর মধ্যে তোমার কি মনে হয় কোনটা ত্রিভুজের সূত্র, 2 নাম্বারটা না 1 নাম্বারটা? রাইট, 1 নাম্বারটা হলো ত্রিভুজের সূত্র। এটা বলে দিচ্ছে পি টু কিউ, কিউ টু আর যোগ করলে পি টু আর হয়, অর্থাৎ ক্রমটা হবে আর টু পি, কিন্তু আমি বিপরীত ক্রম করবো পি টু আর, অর্থাৎ পি টু কিউ, কিউ টু আর এ দুটো যোগ করলে আমাদের লব্ধি হবে পি টু আর। অ্যান্ড পি টু কিউকে আমি এ বাহু, পি টু কিউ এই ভেক্টরটাকে আমি এ ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারলাম, কিউ আর ভেক্টরটাকে পি ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারলাম, তার লব্ধিটা হবে সি ভেক্টর, দ্যাট ইজ ইকুয়াল টু পি আর বাহু দ্বারা প্রকাশ করা হবে বা পি আর ভেক্টর দ্বারা প্রকাশ করা হবে। সো ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইজ ইকুয়াল টু ভেক্টর সি। এবার এটা তুমি চিন্তা করো
যে এই যে এ ভেক্টরের পরম মান দেওয়া আছে, বলতো কি এ ভেক্টরের পরম মান কি দেওয়া আছে? পিকিউ বাহুর দৈর্ঘ্য, রাইট। বি ভেক্টরের পরম মান কিউ আর বাহুর দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে সি ভেক্টরের পরম মান পি আর বাহুর দৈর্ঘ্য ইজিক্যাল টু কতটা আমরা জানি না, বোঝা গেল? এটা আমাকে বের করতে হবে। তাহলে সি ভেক্টরের পরম মান মানে পি আর বাহুর দৈর্ঘ্য কত, এটা বের করলে আমরা আসলে কি বের করলাম বলতো? লব্ধি ভেক্টরের মান বের করলাম, হ্যাঁ কি না? এবার লব্ধি ভেক্টরের কি হয়? দিক হয়। দিকটা আমাকে বের করতে হবে, দিক আমাকে বের করতে হবে। ঠিক আছে, দিকটা পরে বলি, আগে মান বের করি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বোঝানো আছে, এইখানে এ ভেক্টর আর বি ভেক্টর, হ্যাঁ না না, এটা তো তোর নেটওয়ার্কের জন্য হচ্ছে, বাকি সবার কাছে কি তাই হচ্ছে? হ্যাঁ, তাহলে ইন্ডিভিজুয়াল যদি কারোর আসে তাহলে সেটা তার নেটওয়ার্কের জন্য হবে। হ্যাঁ, আর যদি সবার একসাথে হয় তাহলে এই রিজয়েন হবি আবার মাসে। তো বের করা মানে কি? পিআর বের করা, পিআর এর লেন্থটা বের করা। যেখানে তুমি পিকিউ বাহুর লেন্থ হচ্ছে ভেক্টর এ এর পরম মান, কিউ আর বাহুর লেন্থ হলো ভেক্টর বি এর পরম মান, তাহলে পিআর বাহুর লেন্থ বের করো, সেটা হবে ভেক্টর সি এর পরম মান। বোঝা গেল? এটার জন্য সামান্য অঙ্ক করতে হবে। কি করতে হবে? এই আর থেকে বর্ধিত পিকিউর উপরে একটা লম্ব টানতে হবে, একটা লাল রঙের লম্ব টানি, লাল রঙের লম্ব টানো, এই দেখ লম্ব টানো, নাম দিলাম আরটি। ঠিক আছে, এবার আমি গাণিতিক বিশ্লেষণে যাচ্ছি। যে গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তুই কি করবি? তুই লব্ধি ভেক্টর সি এর কি করবি? মানটাকে তুই বের করবি। ঠিক আছে, লব্ধি ভেক্টর এখানে করবো গাণিতিক ব্যাখ্যা, গাণিতিক বিশ্লেষণ। কেন করছি? লব্ধি ভেক্টর সি, যেটাকে আমরা পিআর বাহুর দৈর্ঘ্য বলছি, সেই পিআর বাহুর দৈর্ঘ্যটাকে আমরা বের করার চেষ্টা করছি। ব্যাপারগুলো না বুঝলে হবে না কিন্তু, হ্যাঁ, ক্যালকুলেশন হিসাব তো সহজ, জিনিসটা বুঝলেই মনে থাকবে। এবার তুই দেখ, ত্রিভুজ পিআর টিটা একটা কি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যেখানে অতিভুজ হচ্ছে পিআর। কেন? কারণ এটা লম্ব টেনেছি, তাই জন্য সমকোণী ত্রিভুজ। বুঝেছিস? তাহলে পিআরটি সমকোণী ত্রিভুজ যেখানে অতিভুজ হচ্ছে পিআর, পিআর এর স্কোয়ার ইজিক্যাল টু কি হবে বলতে দেখি? পিটি স্কোয়ার প্লাস আরটি স্কোয়ার। আচ্ছা, পিটি কি জিনিস? পিটি হলো পিকিউ প্লাস কিউটি তার হোল স্কোয়ার প্লাস আরটি স্কোয়ার। সো দ্যাট ইজ ইকাল টু দ্যাট। বুঝে গেছিস? পিটি মানে পিকিউ প্লাস কিউটি, হ্যাঁ কি না? না বুঝতে বলবি, একদম সহজ কিন্তু। হ্যাঁ, আমার কাছে পড়া, আমার কাছ থেকে দূরে পড়া ব্যাপার একই কিন্তু, খালি তোদের সহযোগিতা থাকলেই হলো। আর নেটটা একটু ঠিক কর, দেখবি কোনো ব্যাপারই না, ঘরে বসেই ভালো করতে পারবি। ফালতু বলতে আমার কাছে আসবি কেন, সাইকেল চালায়। পিকিউ প্লাস কিউ টু তার হোল স্কোয়ার প্লাস আরটি স্কোয়ার। এবার এটাকে ভাঙ, দেখ পিকিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পিকিউ ইন্টু কিউটি প্লাস কিউটি স্কোয়ার প্লাস আরটি স্কোয়ার। বোঝা গেল কি বোঝা গেল না? এইটা এ প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার। এবার এতে দেখ কি হয়ে গেল? পিকিউ স্কোয়ার, মজাদার, প্লাস 2 পিকিউ ইন্টু কিউটি। এবার বল এই দুটো যোগ করলে কি হয়? এই তো, এই যে কিউ আর স্কোয়ার। এবার বল পিকিউ এর পরম মান কি? এ পিকিউ পরম মান শুধু এ। হিসাবে কখনো ভেক্টর হয় না, ক্যালকুলেশন সবসময় স্কেলারের উপরে হয়। ঠিক আছে, ভেক্টর দিয়ে খালি ডায়াগ্রাম হবে, তারপরে ক্যালকুলেশন সবসময় স্কেলারে হবে। পিকিউ যে স্কেলার, তার পরম মান এ, এটা এ স্কোয়ার প্লাস কিউআর স্কোয়ার। কিউআর মানে কি? কিউআর ভেক্টরের পরম মান কিউআর, তার বাহুর দৈর্ঘ্যের নাম হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার। বি ভেক্টরের পরম মান বি স্কোয়ার, অনলি বি, তার স্কোয়ার। বোঝা গেল কি বোঝা গেল না? কিউআর
হ্যাঁ প্লাস 2 পিকিউ, পিকিউর মান জানিস, কিউটির মান জানিস, কি করবি তাহলে এখন? স্যার কি, এইটা ফাঁসে গেলাম, কিউটি তো স্যার জানি না। কি বললি? আবার তো পিটি জানিস না, উপায় উপায় কিউটিটা কোন ত্রিভুজের মধ্যে আছে? সেখানে কোন 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 কোনটা কোন বাহুর দৈর্ঘ্যের মান জানিস? তাহলে একটা কাজ কর, কিউ আর দিয়ে ভাগ কর, কিউ আর দিয়ে গুণ কর, তাহলে কি হবে? কিউ আর কেটে যাবে, আলটিমেটলি আগেরটাই হয়ে গেল নাকি? এতে কি বলে, যে কি মজা হইলো? বলে এটা মজা হইলো, এরকম মজা হলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 পি কিউ কত? এ। কিউ আর কত? কিউ আর কিউ টু বাই কিউ আর কি হয় রাখতো? ভূমি বাই অতিভুজ কস থিটা। নাকি পাই গেল? দ্যাট ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার। পি আর মানে কি? পি আর মানে যে সি ভেক্টরের পরম মান, সি স্কোয়ার। এক্স্যাক্টলি সি ইজ ইকুয়াল টু কি হলো? রুট ওভার। এইভাবে কিন্তু আমরা দুটি ভেক্টরের যোগের পরম মান বের করি। অত সহজ না, 2 কেজি প্লাস 3 কেজি। এটাতে এই ফর্মুলা লাগাতে হয়। এই ফর্মুলার সাহায্যে কি করি আমরা? দুটি ভেক্টরের যোগের পরম মান বের করি। এটা মান বের করলাম, বুঝতে পারলি? সো পরম মান আমাদের বের হলো না, বুঝিস নাই? পিথাগোরাস মহাশিয়ানা, পিথাগোরাস না, পিথাগোরাস নাম শুনছিস তো? ও মহাশিয়ানা, ও করছে কি বলতো দেখি? ও করছে কি? ও এরকম ধরছে, বলে এইটা এ, এইটা বি, তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে গেল? আচ্ছা, এটা 90 ডিগ্রি, তাই না? থিটা তাহলে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সি, তাই কি না? সরি, এটা সি, এইটা হলো সি। এবারে বললো সি ইজ ইকাল টু কি করলো? থিটা 90 ডিগ্রি বসালে কত হবে রে? তাহলে কি হয়ে গেল? সি ইজ ইকাল রুট ওভার, তার মানে সি স্কোয়ার ইজ ইকাল টু কি হবে? এর নাম কি রে? আরে পিথাগোরাসের উপপাদ্য। ও আবিষ্কার করে ফেলেছে। কিরকম মানে ওইটাই কি শিয়ানা, তুই ভাব। এটা কি হলো রে ভাই? কি শিয়ানা ভাব। ও করছে কি? কিচ্ছু করেনি, খালি 90 ডিগ্রি দিয়ে তোদেরকে মুরগি বানাইছে। জানে টেনের, এই আবার কি হলো? জানে টেনের ছেলে, হ্যাঁ 11-এ ওঠার আগে তো এটা পড়বে না, সুতরাং ও বিখ্যাত হয়ে থাকবে। 11 ওঠার পর বুঝতে পারে পিথাগোরাসের উপপাদ্য না, এটাতে ত্রিভুজের সূত্র উপপাদ্য। বুঝতে পেরেছিস? না রে, তবু পিথাগোরাসের উপপাদ্যকে অন্ধ বলতে পারি না। কেন বলতো? কারণ আমরা প্রথম লাইনটাই তো ইউজ করেছি পিথাগোরাসের উপপাদ্য। এটা ভুলে গেলি আবার? তাহলে পিথাগোরাসই। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ তো যাই হোক, আমি তাহলে লাস্ট লাইনটা কেটে দিচ্ছি। এটা তো স্পেশাল কেস, সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো আলটিমেটলি আমাদের কী দাঁড়ালো? আমাদের দাঁড়ালো যে দুটি ভেক্টরের পরম মান, দুটি ভেক্টরের সাহায্যে যে 3 নম্বর ভেক্টরটা হবে, সেই 3 নম্বর ভেক্টরটা কিন্তু আমরা তার লব্ধি ভেক্টরের মান যেটা, সি এর মান যেটা, সে মানটা কিন্তু আমরা এই ফর্মুলার সাহায্যে বের করে ফেলবো। এই ফর্মুলার সাহায্যে বের করে ফেলবো। আর কি থাকে ভেক্টরের? দিক থাকে, তাই তো? দিক কি? এবার তুই এ ভেক্টরটা জানিস কি জানিস না? যোগ যখন করতেছিস নিশ্চয়ই জানবি, নাহলে যোগ করবি কেন? তোকে বলছি এ আর বি যোগ কর, তোকে বলছি ভেক্টর এ আর ভেক্টর বি যোগ করো, তবে নিশ্চয়ই তুই এ জানিস বি জানিস, নাহলে যোগ কেন করতে যাবি, তাই কি না? এবার ধর এদিকটা পূর্ব দিক, এবার তুই যদি বলিস সি ভেক্টরটা এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে বুঝে গেলি সিটা কোন দিকে আছে? উত্তর পূর্ব দিকে আছে, কারণ এদিকে উত্তর দিক আছে, তাই তো? তুই যদি বলিস না সিটা এর সাথে 90 ডিগ্রি কোণে আছে, তাহলে বুঝে গেলি সিটা আমাদের উত্তর দিকে আছে, হ্যাঁ কি না? তার মানে এখান থেকে আমাদের কি ধারণা হইল? যে এ ভেক্টরের সাথে তুমি যদি অ্যাঙ্গেলটা তুমি যদি বের করতে পারো, আলফা, এই আলফাটা তুমি যদি বের করতে পারো, যেটা সিটা এর সাথে নত,
যেহেতু তুমি এ জানো, ফলে অ্যাঙ্গেলের সাহায্যে তুমি সি এর দিকটা বলে দিতে পারবা, তাই কি না? যেহেতু তুমি এর দিকটা তুমি জানো, সুতরাং এই অ্যাঙ্গেলটা যদি বের করতে পারো তাহলে তুমি বুঝে যাবে সিটা কোন দিকে আছে, কারণ অ্যাঙ্গেলটা সি এবং এর মধ্যে আছে। ফর এক্সাম্পল তো তোমাকে বললামই তো, যদি ধরে নাও এটা যদি ইস্টের দিকে থাকে, পূর্ব দিকে, সিটা এর সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে বুঝে গেলাম সিটা আসলে উত্তর পূর্ব দিকে আছে, কারণ এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, এদিকে এ আছে, এদিকে 45 ডিগ্রি, এটা উত্তর পূর্ব দিকে আছে, হ্যাঁ কি না? তার মানে এর থেকে এটা বোঝা গেল যে এ ভেক্টরের সাথে তুমি যদি সি ভেক্টরের অ্যাঙ্গেলটা বেরো দিতে পারো, তাহলে আসলে তুমি সেই অ্যাঙ্গেলটার সাহায্যে সি ভেক্টরের দিকটা বলছো যে কোন দিকে যেতে হবে বা কোন দিকে আছে। তার মানে সি ভেক্টরের দিক বের করা মানে আসলে এই যে অ্যাঙ্গেল এ আলফাটাকে বের করা। সো অ্যাঙ্গেল আলফার দিকে যাচ্ছি, তো দিক যাওয়া মানে কি, তুমি অ্যাঙ্গেল আলফাটাকে বের করো, তাহলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, না বোঝো নাকি? আচ্ছা, এবার অ্যাঙ্গেল আলফা বের করতে হলে তুমি আবার ত্রিভুজ পিআরটির দিকে যাও। ত্রিভুজ পিআরটিটা সমকোণী ত্রিভুজ, ট্যান আলফা কী হবে? ত্রিভুজ পিআরটি সমকোণী ত্রিভুজ, ট্যান আলফা কী হবে বলো দেখি, কে বলতে পারো? ভেরি গুড, আরটি বাই পিটি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আচ্ছা, পিটি কি জিনিস? পিটি হলো পিকিউ প্লাস কিউটি, হ্যাঁ কি না? আচ্ছা, তুমি আরটি জানো? আরটিটা কোন ত্রিভুজের মধ্যে আছে ছোট? কিউ আরটি ত্রিভুজের মধ্যে আছে, সেখানে কোনটা জানো? তাই জন্য কি তুমি কিউ আর দিয়ে ভাগ করো, কিউ আর দিয়ে গুণ করো, হলো বাই পিকিউ জানো? পিকিউ তো জানো, কিউ টু জানো? তাই জন্য তুমি কিউ টুটাকে করো কি, আবার সেই কিউ টুটা কোন ত্রিভুজের মধ্যে আছে? কিউ আর টি ত্রিভুজে, কিউ আর জানো, তাই জন্য কিউ আর দিয়ে ভাগ করো, কিউ আর দিয়ে গুণ করো। এতে কি হলো, দ্যাট ইজ ইকাল টু, এখানেই লিখি আমি, ইজিকাল টু আছে, আচ্ছা এখানে লিখি ইজিকাল টু, আমার ছবিটা লাগবে তো, পুরো উঠালে ছবি ঢেকে যাবে। আচ্ছা, কিউ আর মানে কত? কিউ আর এর পরম মান কত? বি। আর আর টি বাই কিউ আর লম্ব বাই অতিভুজ, ঠিক মতো দেখ, হ্যাঁ সাইন থিটা ডিভাইডেড বাই পিকিউটা কত? এ। ভেক্টরে না কিন্তু এগুলো সব স্কেলার, আবার বলছিলাম এগুলো সব ক্যালকুলেশন সব স্কেলারে হয়, প্লাস কিউ আর কত? ভেক্টর বি না পরম মান বি? আচ্ছা, এবার কিউ টু বাই কিউ আর কত? হয়ে গেল। এই সাহায্যে আমরা কিন্তু ট্যান আলফা বের করতে পারবো। সুতরাং তুমি যদি ট্যান আলফা বের করতে পারো, সুতরাং ট্যান আলফা তুমি যদি বের করতে পারো, তাহলে তুমি আলফাও বের করতে পারবা। ট্যান আলফা ইজ ইকাল টু বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। বুঝতে পারলে কি পারলে না? কি সহজ হয়ে গেল। এর সাহায্যে তুমি আলফা বের করতে পারবা। যেখানেও একবার ভালো মতো বুঝতে পারবো পুরো জিনিসটা, এটুকুর মধ্যেই করে দিয়েছি সব কিছু, একটু দেখে নাও। তো আমাদের রাইট, প্রথমটা হচ্ছে 15 মিটার অতিক্রান্ত দূরত্ব, স্কেলার রাশি, স্কেলার রাশি যোগ করতে কোনো অসুবিধা নেই। আমরা তাহলে আমরা প্রথমে করি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আঁকি। এই এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। এবার বলছি অন্যকারী দিয়ে করি। এক ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার গেল, এটা এখান থেকে শুরু করলো, এই 10 মিটার এরকম গেল পূর্ব দিকে, ও এ, তাহলে ও এ ভেক্টরের পরম, ভেক্টরটাকে আমি এ ধরলাম, এবং ও এ ভেক্টরের পরম মান মানে শুধু এ ইজিক্যাল টু 10 মিটার। বুঝতে পারলি? তারপরে দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে, তো উত্তর পূর্ব দিক মানে কি, এখান থেকে তোকে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম যেতে হবে। এই যে নাম দিলাম বি, তার মানে এটা হলো 45 ডিগ্রি। কেন? উত্তর পূর্ব দিক যেহেতু বলছে,
তাই না? এখানে যদি চিন্তা করিস তাহলে এটা হচ্ছে উত্তর দিক, এটা পূর্ব দিক, উত্তর পূর্ব দিক মানে মাঝখানে চলে যাবে, তাই কি না? বুঝতে পেরেছিস? তাহলে এই জায়গাটা দাঁড়া, একটু দাঁড়া, এই জায়গাটা তাহলে আমাদের এটা আঁকবো না, হ্যাঁ, এটা আঁকলে পরে মাঝখানে প্রবলেম তৈরি করবে। বল কি প্রশ্ন আছে? এবার কি হলো ব্যাপারটা, তাহলে আমাদের হয়ে গেল এই ওবি 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 ভেক্টরটা কত, ওবি ভেক্টরটাকে আমি বি ভেক্টর ধরলাম, তাহলে দিস ইজ আওয়ার এ ভেক্টর অ্যান্ড দিস ইজ আওয়ার বি ভেক্টর, ওকে। আর এই যে বি ভেক্টরের পরম মান মানে ওবি না তো এবি, এই এবি ভেক্টরের পরম মান শুধু এবি, দ্যাট ইজ ইকাল টু বি ইজ ইকাল টু কত রে, 5 মিটার বলা আছে। সো অতিক্রান্ত দূরত্ব কত, প্রথম হয়ে গেল 10 মিটার, দেন এবি গেল 5 মিটার, টোটাল হচ্ছে 15 মিটার। সরণ কত বলে, সরণ হচ্ছে ত্রিভুজের সূত্র বলছে যে এ প্লাস বি প্রথম বিন্দু এবং শেষ বিন্দু যুক্ত করলাম, তাহলে এই যে এটা হলো সরণ, হ্যাঁ কি না? দিস ইজ সি, এটা সরণ, লব্ধি সরণ, সিটা হলো সরণ। এবার এই সিটা বের করতে হবে তোমাকে। এবার এখানে আমাকে দেখতে হবে সি এর মান বের করতে হবে, হ্যাঁ, সি এর মান বের করতে হবে, ডিকো বের করতে হবে, খুব সহজ, দেখো বের করা। তারপরে তোমাকে কি বের করতে হবে, সি ভেক্টরের মান মানে ও বি, তাই না? এই দৈর্ঘ্যটা বের করা। আচ্ছা, এখানে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে, যে কে বলতে পারে? এই যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি দেওয়া আছে। এবার সি এর মানের ফর্মুলা কি, সি স্কোয়ার ইজ ইকাল টু, বলো কি হবে? বসায় দাও, আগে ফর্মুলাটা লেখো, যে সি স্কোয়ার মানে তোমার ত্রিভুজের সূত্র থেকে আমরা পাই সি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। বসাও দেখি, এ স্কোয়ার মানে তোমার 10 স্কোয়ার, বি স্কোয়ার মানে তোমার হচ্ছে 5 স্কোয়ার, 2 গুণন 10 গুণন 5 ইন্টু cos 45 ডিগ্রি হয়ে গেল। এটা 125, 125 প্রথম দুটা যোগ করলে পরেরটা 100 cos 40 হচ্ছে 1/√2, তাহলে কত হয়ে গেল 125 প্লাস এটা হলো 50√2 না রে, ক্যালকুলেশন করে দেখ কত হয়, 125-এর সঙ্গে 50√2 যোগ করে দেখ। তো আমরা করি দেখি ক্যালকুলেশনটা, 125 প্লাস 50, প্রথমে হচ্ছে √2, তাও হলো না, যারা √2, তাও হলো না, 2 ইন্টু 50 দিস প্লাস 125, 195.71, তার রুট করে দেখ এবার কত হয়। আচ্ছা 195.7, তাহলে তুই 195.7 লাগে না, তাহলে সি কত হবে, সি মানে আমাদের ওবি কত হবে, সেটা √ অফ দ্যাট, তাই না? প্রায় 14, প্রায় 14, 195.7 মানে 196 বলতে পারি, 196 যদি হয় তাহলে রুট করলে হয়ে গেল 14 মিটার, প্রায় 14 মিটার। এই যে এটাকে রুট করে দিলাম, কিন্তু শুধু মান বললে হবে না, আমরা যদি যেহেতু সরণ ভেক্টর তার দিকটাও বলতে হবে। তার দিকটা ধরলাম পূর্ব দিকের সঙ্গে মানে এর সাথে আলফা কোণে নত। কার সাথে অ্যাঙ্গেল করেছে এটা, আলফা। ফর্মুলা কি আছে দেখ, এবার দেখ ভালো করে মনে রাখবি ফর্মুলাটা মনে রাখবি। এই যে ফর্মুলাটা বানানো হয়েছে কার সাথে অ্যাঙ্গেল করেছে, ফর্মুলায় আলফাটা কার সাথে অ্যাঙ্গেল ধরা হয়েছে, ফর্মুলায় অ্যাঙ্গেলটা কার সাথে ধরা হয়েছে বলছে না কেউ, আরে ভূমি না, এর সাথে, এর সাথে না, এই ভূমি বললে হবে না, এর সাথে বলতে হবে। কার সাথে, তাতে দেখ লবের মধ্যে আসছে বি, হরের মধ্যে আসছে এ, এটা ইম্পর্টেন্ট। যেহেতু অ্যাঙ্গেলটা এর সাথে, তাহলে ফর্মুলা হবে বি সাইন থিটা এ প্লাস বি কস থিটা। বোঝা গেল ব্যাপারটা কি? এখানে এ আর বি বলতে কি বোঝায়, যার সাথে অ্যাঙ্গেল সেটা এ, বাকিটা বি। বোঝা গেল? তা একই রকম ভাবে এখানেও দেখ, এখানেও আমরা অ্যাঙ্গেলটা কার সাথে ধরেছি, এর সাথেই ধরেছি। তাহলে ফর্মুলা কি হবে, ট্যান আলফা বি মানে যে এইটা লেখ বি সাইন থিটা
ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। বোঝা গেল কি বললাম? আচ্ছা, বিটা কত? বিটা হলো 5 সাইন অফ 45, ক্যালকুলেশন করবি ঝটপট। এ হলো 10 প্লাস 5 কস অফ 45, ক্যালকুলেশন করে দেখ কত হয়, কর। এটা হচ্ছে 5 বাই রুট 2, 10 প্লাস 5 বাই রুট 2 করে দেখ কত হয়। 5 ডিভাইডেড বাই 10 রুট 2 প্লাস 5 কত হয় দেখ। কত হলো রে? আসুন টোটাল করে। আচ্ছা 0.26 আসতেই পারে। এবার এটাকে ট্যান ইনভার্স কর, আলফা বের হবে দেখ। মানে ব্যাপারটা বোঝ, এটা জানিস না তোরা, হয়তো আমি জানি তোরা শিখছিস কিনা। এটা হচ্ছে তোর যখনই তোর ট্যান আলফা ইজিক্যাল টু 0.26 হয়, তাহলে আলফা ইজিক্যাল টু বের করতে হয় ইনভার্স ফাংশন ট্যান ইনভার্স অফ 0.26। আছে না ইনভার্স ফাংশন? আছে তোর কাছে ইনভার্স ফাংশন? আচ্ছা আমি তোকে দেখাচ্ছি, দেখ এখানে আমার দেখা যাচ্ছে। এবার দেখ আমি ইনভার্স, এটা কি ইনভার্স দেখছিস? এই যে ট্যান ইনভার্স কত লিখবো? 0.26 ইজিক্যাল টু, ওহো হলো না, দাঁড়া আগেরটা 0.26, তাহলে আগে দিচ্ছি তোর হচ্ছে 0.26, তারপরে দেখ ত্রিগোণমিতি মানলাম, সেকেন্ড ফাংশন, এই যে দেখ ট্যান ইনভার্স মানলাম 14.6 ডিগ্রি। কত আছে? 14.6 ডিগ্রি, ঠিক আছে? সো দ্যাট ইজ ইকুয়াল টু 14.6 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে পূর্ব দিকের সঙ্গে 14.6 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো, বুঝেছিস? বল। না উত্তর পূর্ব দিকে বলতে পারবি না তো, উত্তর পূর্ব দিকে 45 ডিগ্রি বলতে হবে তো। তোকে এটা বলতে হবে না, উত্তর পূর্ব দিক না তো রে, অ্যাকুরেট উত্তর পূর্ব দিকে হলে এটা এরকম হইতো, এরকম এইখান দিয়ে যেত। উত্তর পূর্ব দিকে বলি পূর্ব দিকের সঙ্গে 14.6 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? এবার ধর এটা একটা আমাদের ত্রিভুজের সূত্রের প্রয়োগের আমাদের জায়গা। আমাদের অন্যরকমভাবেও ত্রিভুজের সূত্র প্রয়োগ করা যেতে পারে। যেমন ধর আমি বললাম একটা বিন্দু, একটা বস্তু, 2 নাম্বার একটা এক্সাম্পল ধরে নিই, একটা বস্তু, তার মধ্যে দুটি বল কাজ করছে। একটা বল কাজ করছে ধর এদিকে, এটা বল, সেই বলের পরম মান ধরে নিই আমার বললাম 10 ডাই, আর একটা বল ধর কাজ করছে এদিকে, এই বলের পরম মান ধরে নেই 5 ডাই। দুটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল ধর এইটা থিটা, অ্যান্ড থিটা ইজ ইকাল টু সে 30 ডিগ্রি, 60 ডিগ্রি ধর, একটু তাহলে ঠিক করি, 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকি। এটা তো 60 ডিগ্রি হয়নি, এটা 30 ডিগ্রি হয়েছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করি কী বলছি। তো একটা বলের একটা গোলক, তার মধ্যে দুটি বল কাজ করছে, একটা F1 10 ডাই আর একটা F2 5 ডাই। দুটা বল মানে ফোর্স একসাথে এই বস্তুটার মধ্যে কাজ করছে। বস্তুর মধ্যে টোটাল বল কত হবে বোঝা গেল? এই অ্যাঙ্গেলটা থিটা ইজ ইকাল টু 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। বল দেখি টোটাল বল কত কাজ করবে, কি মনে হয়? 15 ডাই? করবে না, কারণ এটা স্কেলের রাশি না যে তুই 10 আর ডাইন প্লাস 5 ডাইন যোগ করে দিবি। তাই আমরা বলবো যে F1 ভেক্টর আর F2 ভেক্টরকে ভেক্টর পদ্ধতিতে যোগ করলে আমাদের টোটাল ভেক্টরটা পাওয়া যাবে। আপাতত আমাদের শেখা আছে
কি ত্রিভুজের সূত্র। তাহলে F1 আর F2 মিলে আমরা একটা ত্রিভুজ বানানোর চেষ্টা করি। তাই জন্য সবার প্রথমে আমরা করলাম কি, F2টাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে এখানটা প্লেস করলাম এবং সমান্তরালভাবে বসালাম। বোঝা গেল? এটা হলো আমাদের তাহলে কি F2। বোঝা গেল? দেখো ঠিক আছে না, একই দিকে হলো কি না, আর এটা হলো রাইট। এবার দেখো এটা যদি F1 হয়, এটা যদি F2 হয়, তাহলে লব্ধিটা কোন দিকে হবে বলো দেখি। তাহলে ত্রিভুজের সূত্র বলছে লব্ধিটা হবে তোমার হচ্ছে এইটা, হ্যাঁ কি না? এইটাতে এই F2 দিকে না, এই ক্রমানুসারে গৃহীত বাহু দিস, তাহলে তৃতীয় বাহুটা এইটা হবে, তাই না? এটা হবে লব্ধি। বোঝা গেল কি বোঝা গেল না? রাইট। তাহলে এই বস্তুটার মধ্যে লব্ধি বল কোন দিকে কাজ করবে? এইদিকে। নাম দাও, ধরোটা এটার নাম দাও এ, এটার নাম দাও বি, তাহলে এ বির দিকে কাজ করবে নাকি? তাহলে এই বস্তুটা কোন দিকে দৌড়াবে? এ বির দিকে দৌড়াবে, হ্যাঁ কি না? না এদিকে দৌড়াবে, না এদিকে দৌড়াবে, না F1 এর দিকে দৌড়াবে, না F2 দিকে দৌড়াবে হচ্ছে তো এবি দিকে, কারণ লব্ধি বলটা এবি দিকে হয়ে গেল। বুঝে গেলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় ত্রিভুজের সূত্র? এবার আমাদের কি হলো, এবার আমাদের এই তেমন আমরা এখান থেকে এবার আমাদের করতে হবে কি, F বলের মানটা আমাকে বের করতে হবে, হ্যাঁ কি না? দেওয়া আছে F1 বলের মান কত? 10টাই। F2 বলের মান কত দেওয়া আছে? 5টাই। ফর্মুলা কি? F স্কোয়ার ইজ ইকাল টু F1 স্কোয়ার। এখানে A কোনটা? A হচ্ছে F1। আচ্ছা আমরা জানি কি, এখানে দেখো A কোন, এটা আছে আমাদের A হিসাবে কাজ করছে, এটা আমাদের B হিসাবে কাজ করছে, F2টা আমাদের B হিসাবে কাজ করছে, তাই না? বুঝতে পারলে? তুমি তো A প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা শিখেছো, তাহলে কি সবসময় কি A প্লাস বি আকারে দেওয়া থাকে না? X প্লাস ওয়াইও থাকে, T প্লাস ইও থাকে, না কি ইউ প্লাস বিও থাকে? কিন্তু আমরা একটাকে A ধরি, একটাকে B ধরি, ঠিক না? এখানে একই রকম ভাবে এটা A, এটা B। তাহলে এইটাকে তাহলে আমরা কি বলবো? এটাকে আমরা C বলবো, হ্যাঁ কি না? তাহলে C স্কোয়ার ইজ ইকাল টু ফর্মুলা হচ্ছে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB cos থিটা। বলো তাহলে এখানে A কোনটা? F1। বি কোনটা? F2 প্লাস 2F1 F2, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেওয়া আছে? রাইট, cos 60 ডিগ্রি এখানেই দেওয়া আছে। এই যে এইটা হচ্ছে মধ্যবর্তী, এখানে যেটা হয় তাহলে এখানেও 60 ডিগ্রি হবে, এটা প্যারালাল, তাই না? একান্তর কোণ। বোঝা গেল? এটা হচ্ছে সি মানে F, সিটাই তো লব্ধি F স্কোয়ার, ঠিক আছে? এবার F1 কত ছিল? 10 স্কোয়ার, F2 কত? 5 স্কোয়ার প্লাস 2 গুণন 10 গুণন 5 গুণন cos 60 মানে কত? হাফ। দেখো তাহলে কত হয় এবার, দেখো খুব সুন্দর অঙ্কটা, 125, তাই না? প্লাস এই 2 কেটে গেল, প্লাস 50, 175। 175-এর রুট করলে কত হবে? দেখো কত হয়, 13 সামথিং করে দেখো, ঝটপট করা আগে কত হয়? আচ্ছা 13.2 এই হলো লব্ধি বল না, 15 হলো না, 13.2 হলো। এবার কি বের করতে হবে? এবার হলো অ্যাঙ্গেলটা আমি বললাম যে এই লব্ধি ভেক্টরটা F1 এর সঙ্গে আলফা অ্যাঙ্গেলের নত। তাহলে বলো তো এখানে A কে কাজ করছে? এটা কোনটা? F1। আমি আগে বলছি যার সাথে অ্যাঙ্গেল নত সেটা হলো A, বাকিটা B। তাহলে F1টা হচ্ছে A, F2টা হলো B, তাহলে ট্যান আলফা কি হবে? B মানে F2, তাই না? সাইন থিটা F1 প্লাস F2, রাইট। যার সাথে অ্যাঙ্গেল সেটাকে বলে A, বাকিটাকে বলে B। তাহলে B সাইন থিটা বাই A প্লাস B কস থিটা। বুঝতে পারলে ওটা কি? আচ্ছা F2 হচ্ছে 5, সাইন থিটা মানে সাইন অফ 60। এটা হচ্ছে দুটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, মানে F1 F2 এর মধ্যে অ্যাঙ্গেল। 10 প্লাস 5 কস অফ 60। সাইন 60 মানে তুমি জানো, সাইন 60 মানে 5√3/2, 10 প্লাস 5/2, তাহলে কত হচ্ছে? 5√3 ডিভাইডেড বাই 20 প্লাস 5 25, তাহলে হয়ে গেল √3/5। এটা ট্যান আলফা।
তাহলে আলফা কত, আগে √3 বাই 5 এর ক্যালকুলেশন করে না, এই কত হয়, √3 হবে না, এইভাবে করতে করা যাবে না, √3 না কিউবিট কেন, √3 1.7 ডিভাইডেড বাই 5 ইজিক্যাল টু এত, তার ট্যান ইনভার্স করবো, আলফা ইজিক্যাল টু ট্যান ইনভার্স বলে দিচ্ছে ওরা, আগে সেকেন্ড ফাংশন ট্যান ইনভার্স, ওই অ্যান্সারটা 19.1 ডিগ্রি। আমাদের কী করতে হবে, আলফা ইজিক্যাল টু ট্যান ইনভার্স ব্র্যাকেটে √3 বাই 5, দ্যাট ইজ ইকাল টু হবে 19.1 ডিগ্রি, মানে 19 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা 19 ডিগ্রি হয়ে গেল। বুঝতে পারলি ব্যাপারটা কি? প্রায় ঠিক আছে, বুঝতে পারছিস? এটা হলো আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এবার ভেক্টর যোগের আরেকটা সূত্র আছে, তার নাম হচ্ছে সামান্তরিক সূত্র। একই জিনিস, খুব সহজ। দেখো নেক্সট টপিকটার নাম হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, এটা লাস্ট টপিক। ভেক্টর যোগের নতুন নতুন তো, বেশি করালে মাথা ঘুরে যাবে, অল্প অল্প করে শিখি। এইটাতে বলছে যে তুমি দুটি, আচ্ছা কয়টা ভেক্টরকে যোগ করব, দুটো ভেক্টরকে যোগ করব। তুমি কি করবা, দুটা ভেক্টরকে তুমি যদি, দুটা ভেক্টর দিয়ে তুমি যদি, দেখো আমি তোমাকে বলছি, এরকম ধরো একটা ভেক্টর এরকম আছে, এই ভেক্টরটার নাম ধরো নাও এটা পি ভেক্টর, আর একটা ভেক্টর ধরে নাও এরকম আছে, এটা ধরে নাও কিউ ভেক্টর। এটাকে একটু বড় করি, একটু বড় করি, এই হলো পি ভেক্টর। এবার ভেক্টর থেকে সামান্তরিক সূত্র বলছে, যদি তোমার দুটি ভেক্টরকে দিয়ে তুমি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে প্রকাশ করতে পারো, বলে হ্যাঁ করা যাবে তো, কিভাবে, বলে আমি সামান্তরিকটা কমপ্লিট করি, এদিকে টানলাম এদিকে টানলাম, হয়ে গেল সামান্তরিক, তাই না? যেখানে পি আর কি হলো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, তাই কি না? তাহলে সেই সামান্তরিকের যে কর্ণ, অন্য কালার দিই আর কি আসে, তাহলে সেই সামান্তরিকের যেটা কর্ণ, সেই কর্ণটাই হলো লব্ধি ভেক্টর ধরার। সুতরাং সামান্তরিকের সূত্র অনুযায়ী কি বলছে, যে একটি সন্নিহিত বাহুর নাম হচ্ছে এবি, আর একটা সন্নিহিত বাহুর নাম হচ্ছে এডি, এই দুটো সন্নিহিত বাহু যুক্ত করলে যে সামান্তরিকটা তৈরি হবে, তার কর্ণের নাম হচ্ছে এসি, সেটা হবে লব্ধি ভেক্টর। বুঝতে পারলি কি পারি না? সামান্তরিকের দুটি বাহু যদি, দুটি কোন বাহু, দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে কি, একটা বিন্দু থেকে সংলগ্ন দুটি বাহু, তাকে বলা হয় সন্নিহিত বাহু। তো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি, তাহলে সন্নিহিত বাহু সংলগ্ন যে কর্ণটা আছে, এসি কর্ণ, বিডি কর্ণ না, কিন্তু পি আর কিউ সন্নিহিত বাহু দিয়ে এসি কর্ণটা হয়, এসি কর্ণ সেই লব্ধি ভেক্টরের লব্ধিকে প্রকাশ করবে। তার মানে এবি আর বিডি যোগ করলে এসি কর্ণ পাওয়া যাবে। এবি আর বিডি বাহু মানে ভেক্টর এবি আর ভেক্টর এডি, এই দুটো যোগ করলে যে লব্ধিটা হবে সেটা অবশ্যই এসি কর্ণের সমান হবে। তার মানে ভেক্টর এবি মানে পি, ভেক্টর এডিকে আমি ধরেছি কিউ, দ্যাট ইজ ইকাল টু আর। আবার বলছি, এই লাস্ট ইকুয়েশন নাম্বার 1 হচ্ছে সামান্তরিকের সূত্র, যেটা দিয়ে পুরো ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে। ইকুয়েশন 2টা আমাদের ধরা হয়েছে, সো ইকুয়েশন 2 লিখলে কিন্তু সামান্তরিক সূত্র হয় না, এটা সামান্তরিক সূত্র হয়, তাই কি না? ওই 1 নম্বর সমীকরণ থেকে বুঝলাম যে কোনটা কোন দিকে আছে, কোনটা কর্ণ হচ্ছে, পিক। আরে না রে,
ওটা পরে। বিভাজন এখনো করিনি, এখন সংযোজন করতেছি, যোগ করতেছি। হ্যাঁ, পি আর কিউকে যোগ করছি, ঠিক আছে? তো পি প্লাস কিউ হচ্ছে আর। এই এবার যেহেতু আর আর, এবার আমাকে বল দেখি এবি বাহু পি ভেক্টরের পরম মান কোনটা? এবি বাহুর দৈর্ঘ্য, ভেরি গুড, তো ধরে ফেলেছিস তুই। আচ্ছা, কিউ ভেক্টরের পরম মান কোনটা? তাহলে আর ভেক্টরের পরম মান কোনটা? এটা আমরা জানি না, বের করতে হবে। আচ্ছা, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটো ভেক্টর দেওয়া আছে, তার মধ্যবর্তী কোণও দেওয়া আছে, বলতে কোন কোনটা এখানে? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কি বলতে পারিস? ভেরি গুড, ভেক্টর পি আর ভেক্টর কিউ এর মধ্যবর্তী কোণ হলো is equal to angle DAB, and that is equal to আমরা কি ধরি? থিটা। তাহলে এইটা হলো আমার থিটা। আচ্ছা, এবার তুই বল, যদি এডি কিউ হয় তাহলে বিডি কত, বিসি কত? বিসিও কিউ, রাইট, বিসিও আমার কিউ। তাহলে তুই দেখ, এই যে 1 নম্বর সমীকরণটা আছে, সেই 1 নম্বর সমীকরণটা তুই লিখবি এইভাবে, মডিফাই করবি, এবি প্লাস এডি না লিখে লিখবি বিসি, লিখতে পারিস, ইজিক্যাল টু হলো এসি। বলতে পারে এটা কি হয়ে গেল? হ্যাঁ, ত্রিভুজের সূত্র, তার মানে সামুদ্রিক ত্রিভুজ সূত্র একই জিনিস। তাহলে এবার ত্রিভুজ সূত্র হয়ে গেল, তুই এই পার্টটা ভুলে যা, এডিসি পার্টটা ভুলে যা। তাহলে তুই এবার এসি মানটা কিভাবে বের করবি? লম্ব টানবি এখান থেকে, এটাকে এক্সটেনশন করে নিলি, করলি, করে এখানে যে লাল কালি, লাল রঙের একটা লম্ব টানলি, এটা নাম দিবি ধর সিই, হলো? করে তুই এবার এখান থেকে এসি বের করতে পারবি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত? রাইট, এটাই থিটা, রাইট। এই থিটাকে ইউজ করে তুই বের করতে পারবি এসিটা। এবার বলতো কি, তাহলে এইভাবে আমরা কি বলি, এসি মানে কি আর, আর এর পরম মান বেরিয়ে যাবে, তাই কি না? এবার দিক কিভাবে বের করবি? ওই যে বলবি ভেক্টর আর পি এর সঙ্গে অ্যাঙ্গেল করেছে কত? আলফা। ভেক্টর আর পি এর সঙ্গে অ্যাঙ্গেল করলে আলফা। তাহলে আলফা যদি তুই বের করতে পারিস, তাহলে তুই দিক বের করে ফেলবি। কিভাবে দিকটা বের করবি? তাহলে আলফাটা কিভাবে বের করবি? রাইট, ত্রিভুজ এসিই থেকে tan আলফা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি নিবি, নিয়ে এবার তুই ক্যালকুলেশন করে ফেলবি যেভাবে করেছিলাম আগের মতো। বুঝতে পারলি? তাতে বলতো কি ফর্মুলা বাড়াবে, এই বলতে পারিস কিনা? কিউ সাইন থিটা, ভেক্টর না কিন্তু স্কেলার, তারপরে রাইট। আর বলতে এখানে আর কি বেরোবে? আর এর মানটা কি বেরোবে দেখি তো, কি বলতে পারিস? আর এর মান হবে পি স্কোয়ার প্লাস প্লাস 2pq, এটা রুট, তাই না? এই হলো ত্রিভুজের সূত্র এবং সামুদ্রিকের সূত্র। এটা তোমরা করো, ভালো মতো বোঝো। যতটুকু করালাম ততটুকু ভিডিও আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। তোমরা একটা জিনিস আঁকছি, এই দুটো ছবির দিকে তাকায় বলো আমাকে। প্রথমে বলো 1 নম্বর ছবি থেকে কোনটা কোনটা যোগ করলে কোনটা পাওয়া যাবে? ভেরি গুড। কে শুয়াই নাকি রে?
জানতেই পারে। 2 নাম্বার ছবি থেকে কে বলতে পারবে? হয় নাই। সি আর এ যোগ করলে বি পাওয়া যাবে, রাইট। তোকে তো দেখতে হবে ক্রোমটা মেনটেন হচ্ছে কিনা। দেখ এখানে মেনটেন হচ্ছে, দিস তাই কি না, দিস ইজিক্যাল দিস। এবার দেখি লাস্ট, দেখি আর একটা পারিস কিনা। 3 নাম্বার লাস্ট ছবি, আজকে লাস্ট। অন্যরকম আঁকবো ছবি, দাঁড়া। কিরকম ছবি আঁকি? হ্যাঁ এরকম ছবি আঁকি। বল। হয় নাই। হ্যাঁ এ আর সি তে করা যাবে না, সি আর এ বলতে হবে। পারলি কি? পারবি কি? বল তাহলে কি অ্যান্সার হবে, দেখি পারিস কিনা। তাহলে হয়ে গেল বি প্লাস সি প্লাস এ ইজিক্যাল টু কি হয়ে গেল? তার মানে দেখ, যদি এইভাবে ক্রমানুসারে পরপর যদি দেওয়া থাকে, 3টা বাহু যদি 3টা ভেক্টর দ্বারা, একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত 3টা বাহু 3টা যদি ভেক্টর দ্বারা প্রকাশ করা যায়, তার শর্ত হচ্ছে ভেক্টর 3টি যোগফল কত হতে হবে? এটা হচ্ছে শর্ত বাড়া গেল। হ্যাঁ, প্রুফড হয়ে গেল, প্রুফ। তাহলে যদি 3টা ভেক্টরের সমষ্টি 0 হয়, তাহলে মাথা রাখতে লাগবে ওই 3টা ভেক্টর হচ্ছে একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত 3টি বাহুকে প্রকাশ করছে। বোঝা গেল? যদি 3টা ভেক্টরের যোগফল 0 হয়, তাহলে অবশ্যই মাথা রাখতে লাগবে ওই 3টা ভেক্টর একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত 3টি বাহুকে প্রকাশ করেছে। and this is the end for our class today. Okay, complete, done. তাহলে আমরা এখন